আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একটি রোগ ডায়াবেটিকস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিকস আসলে কি? এটা কেন সৃষ্টি হয় এবং আমরা কিভাবে সুন্নাহ মেনে লাইফস্টাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল ফলো করে আমরা কিভাবে সুস্থ হতে পারি সে বিষয়টাই আজকে আলোচনা করব। ডায়াবেটিকস একটা রোগের নাম যেটাকে বহুমূত্র রোগ বলা হয়ে থাকে। অ্যা আরবিতে মারাদুস সুক্কার বলা হয়ে থাকে। আমরা ডায়াবেটিকস নামেই বেশি সেটাকে চিনি। চিকিৎসা শাস্ত্রের ভাষায় সেটাকে ডায়াবেটিস মেলিটাস হিসেবে উল্লেখ করা হয়। পৃথিবীর মধ্যে যে বিভিন্ন ডায়াবেটিকস রোগী তাদের মধ্যে গবেষণা করে দেখা গিয়েছে যে ৪ ধরনের ডায়াবেটিকস হতে পারে। ৪ ধরনের ডায়াবেটিকস হতে পারে। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিকস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিকস, একটা হচ্ছে টাইপ 3 ডি জিডিএম ডায়াবেটিকস যেটা গর্ভকালীন মায়েদের হতে পারে। আরেক ধরনের ডায়াবেটিকস হচ্ছে আরএসপি টাইপ ডায়াবেটিকস যেটা স্টেরয়েড গ্রহণ করার কারণে হতে পারে। বিভিন্ন ধরনের প্রসাধনী যেগুলোর মধ্যে উচ্চ স্টেরয়েড ব্যবহার করা হয়। আ স্নো, লোশন আর তাছাড়া বিভিন্ন কিছুর মধ্যে যে শরীরের রং ফর্সা করার জন্য আমরা যে স্টেরয়েড গুলো ব্যবহার করি বা কোনো ঔষধ যেগুলো দীর্ঘমেয়াদী স্টেরয়েড গ্রহণ করা হয় সেগুলোর কারণেও ডায়াবেটিস হতে পারে। আজকে আমরা বিশেষভাবে কথা বলবো টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিকস নিয়ে, যেটা থেকে আমরা কিভাবে টাইপ 1 এবং টাইপ 2 রোগটা সৃষ্টি হতে পারে এবং কিভাবে এই টাইপ 1 এবং টাইপ 2 থেকে আমরা বের হতে পারি। এজন্য আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটাকে সমন্বয় করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আসুন আমরা জেনে নেই যে টাইপ 1 ডায়াবেটিকস কি আর টাইপ 2 ডায়াবেটিকস কি? এই সারা বিশ্বের যত মানুষ ডায়াবেটিকস আক্রান্ত, বিশ্বের প্রায় বর্তমানে অনেক মানুষ প্রায় ১০ মিলিয়ন মানুষ ডায়াবেটিকস আক্রান্ত। সেটার পরিমাণ আ দিন, দিন বাড়ছে। বাংলাদেশেও আমরা দেখছি যে ডায়াবেটিকস হসপিটাল যেগুলো সেগুলোর আকার পরিধি বড় হচ্ছে। তার মানে অ্যা আস অনেক ডক্টর সৃষ্টি হচ্ছেন, অনেক হসপিটাল বৃদ্ধি পাচ্ছে। তার মানে ডায়াবেটিকস রোগীও বৃদ্ধি পাচ্ছে। আগে একসময় এই রোগটা আমাদের দেশে শোনা যেত না। যখন মানুষ খুব পরিশ্রমী ছিল, মানুষ এত খাবার খেত না, তখন কিন্তু এই রোগের অস্তিত্ব ছিল না। কিন্তু এখন আমরা আরাম-আয়েশ-প্রিয় হয়েছি। আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমরা হাঁটি না, চলি না, কোন কাজ করি না। মনে করি আমি খুব শান্তিতে আছি। এরকম পরিস্থিতি সৃষ্টি হওয়াতে মানে আমাদের কায়িক যে পরিশ্রম যেটা, শারীরিক পরিশ্রম যেটা, সেটা না করাতে আমাদের শরীরে এই ধরনের ডায়াবেটিকস সৃষ্টি হচ্ছে এবং আমরা যে খাবার গ্রহণ করছি, সেই খাবারটা ভেজাল খাবার গ্রহণ করার কারণে, পরিমাণের অধিক খাবার গ্রহণ করার কারণে সেই ডায়াবেটিকসটা হতে পারে। তাহলে টাইপ 1 ডায়াবেটিকস হচ্ছে যে আমাদের আমরা যে খাবার খাই, আমরা যে সুক্রোজ গ্রহণ করছি, আমরা যে চিনি জাতীয় খাবার গ্লুকোজ আমরা যেটা গ্রহণ করছি, সেই খাবারটাকে সে গ্লুকোজটা রক্তে চলে আসে। রক্তে আসার পর যে রক্ত থেকে আমাদের শরীর প্রত্যেকটা আপনারা জানেন সেল দিয়ে গঠিত। আমাদের শরীরের কতগুলো কোষ দিয়ে বা সেল দিয়ে গঠিত। কতগুলো সেল বা কোষ মিলে কি হয়? টিস্যু হয়, টিস্যু মিলে অর্গান হয় এবং আমাদের শরীরের একেবারে যে সবচেয়ে ক্ষুদ্র পয়েন্ট সেটা হচ্ছে সেল। অর্থাৎ সেল ভালো তো আপনি ভালো, সেল অসুস্থ তো আপনি অসুস্থ। এইজন্য একটা সেল অসুস্থ মানে আপনার গোটা শরীর অসুস্থ হতে পারে। একটা জায়গায় ক্যান্সার হয়েছে, একটা সেলে ক্যান্সার হয়েছে, কিন্তু আপনার গোটা শরীরেই ধরেন ক্যান্সার হয়েছে, এটা আপনি মানতে হবে। তাহলে এই যে সেলগুলো এগুলো বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। এগুলো সুস্থ থাকার জন্য তার আ শক্তি প্রয়োজন। তার কাজ করার সামর্থ্য অর্জন করার জন্য তার শক্তি প্রয়োজন। অন্যান্য যে খাদ্য উপাদান সেগুলোও অবশ্যই প্রয়োজন। একেকটা উপাদানের একেকটা কাজ। যেমন আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। যে এই ৬ টা মৌলিক যে খাবারের উপাদান যেটা আ সুষম খাবারের উপাদান যেটা সবগুলোই আমাদের সেলের জন্য পর্যাপ্ত পরিমাণে দরকার। আমি বলতেছি পর্যাপ্ত পরিমাণে দরকার। যেটা যতটুকু ততটুকুই।
এজন্য ডক্টররা আমাদের যে পরামর্শ দিচ্ছেন যে খাবারের মধ্যে কোন খাবারের মধ্যে কি ধরনের উপাদান রয়েছে সেটা পরিমাণ মতো গ্রহণ করা। পরিমাণের অধিক সেটা না গ্রহণ করা। তাহলে আমরা যে খাবার গ্রহণ করছি সেটা থেকে গ্লুকোজ ধরেন রক্তে চলে আসছে। আর সে রক্ত থেকে গ্লুকোজটাকে কোষে যাওয়ার জন্য যেই একটা হরমোন কাজ করে সেটার নাম হচ্ছে ইনসুলিন একটা হরমোন, যেটা প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কোনো কারণে যদি আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত না হয়, তাহলেই যে ডায়াবেটিক্সটা আমরা বলছি অর্থাৎ রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই গ্লুকোজটা আমাদের কোষে ঢুকছে না। কারণ কি? আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি হয়ে গেছে, ইনসুলিন তৈরি হচ্ছে না। তাহলে এই ডায়াবেটিক্সটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিক্স বলে থাকি। এই টাইপ 1 ডায়াবেটিক্সটা আসলে 5% মানুষের হয়ে থাকে, খুবই কম মানুষের হয়ে থাকে, বিশেষ করে অনেক বয়স হয়ে যাইলে বা কোনো বড় ধরনের সমস্যা সৃষ্টি হলে টাইপ 1 ডায়াবেটিক্সটা হতে পারে। আর এই টাইপ 1 ডায়াবেটিকস রোগীর সংখ্যা খুবই কম। টাইপ 1 ডায়াবেটিকস যদি হয়, সেটার প্রতিকার হচ্ছে অবশ্যই আপনারা ডক্টর দেখাবেন। কারণ সেটা যদি আপনার হরমোন যেটা ইনসুলিন যেটা সেটা যদি শরীরে সৃষ্টি না হয়, তাহলে প্রয়োজনে বাহির থেকে কৃত্রিম যেটা আর্টিফিশিয়াল ইনসুলিন যেটা সেটা আপনার শরীরে পুশ করতে হবে। তাছাড়া আপনি আপনার শরীরের সেলগুলো শক্তি পাবে না, আপনি বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। এজন্য টাইপ 1 যাদের ডায়াবেটিকস হয়েছে তাদেরকে অবশ্যই ইনসুলিন নেওয়ার জন্য ডক্টর পরামর্শ দিয়ে থাকেন। টাইপ 1 ডায়াবেটিকস এ আক্রান্ত যারা রয়েছেন তারা ইনসুলিন ডক্টরের পরামর্শ অনুসারে নিবেন এবং ডক্টর যে মেইনটেন্যান্স ফলো করার জন্য বলে সেটা অবশ্য ফলো করবেন। কারণ ইনসুলিন নেওয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের অর্থাৎ ১০-২০ মিনিটের ভিতরে খাবার গ্রহণ করার কথা ডক্টররা বলছেন। তাছাড়া যদি খাবার গ্রহণ না করা হয় তখন যে শরীরের যে রক্তের মধ্যে গ্লুকোজ যেটা সেটা ফল ডাউন করতে পারে। আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। এই কথাটা আমরা বলে দিলাম। এখন কথা হচ্ছে যে শতকরা ৯৫ ভাগ মানুষের যে ডায়াবেটিকস হয় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিকস। এটা কি তাহলে? টাইপ 2 ডায়াবেটিকস হচ্ছে যে আপনার অগ্ন্যাশয় অথবা প্যানক্রিয়াস গ্রন্থি থেকে যে হরমোন অবশ্যই নিঃসৃত হচ্ছে। কিন্তু আপনার শরীরে সেটা মেকানিজম পরিচালনা করতে পারছে না। আপনার শরীরে সেই হরমোনটা কাজ করছে না। এখন বলবেন যে হরমোন কাজ করে না কেন? হরমোন কাজ না করার কারণ হচ্ছে আমরা ভেজাল খাবার গ্রহণ করছি। আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের বাজে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ভাইরাস সৃষ্টি হচ্ছে। আমরা বাজে তেল বহন কর আ মানে কি ভোজন করছি। আমরা ভাজা-পোড়া অধিক তেলে ভাজা-পোড়া জিনিস খাচ্ছি। আমরা অধিক ফাস্ট ফুড খাচ্ছি। এই অধিক বিভিন্ন ধরনের বাজে খাবার যেগুলো রয়েছে, সেগুলো গ্রহণ করাতে আমাদের শরীরের যে মেকানিজম সেটার মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। এজন্য ইনসুলিন শরীরে তৈরি হচ্ছে, তারপরেও সেই ইনসুলিন আ শরীরে প্রবেশ করছে না। সেটা বিভিন্ন কারণে হতে পারে। এক ধরনের কারণ এটা হতে পারে আপনি বাজে খাবার গ্রহণ করেছেন, এটা হতে পারে। তার মধ্যে মেইন প্রধান সমস্যা যেটা ডক্টররা বলছেন, সেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ আপনার সেলের ভিতরে ইনসুলিন ঢুকতে সেল বাধা দিচ্ছে। কেন? এই যে এই পয়েন্টটা খুবই ইম্পোর্টেন্ট। আমাদের টাইপ 2 ডায়াবেটিকস থেকে বেঁচে থাকার জন্য, টাইপ 2 ডায়াবেটিকস থেকে সুস্থ হওয়ার জন্য এই পয়েন্টটা খুবই ইম্পোর্টেন্ট। যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে যে কোষের ভিতরে ইনসুলিন প্রবেশ করছে না। এখন আপনি বলবেন আমার ডায়াবেটিকস এর মাত্রা বেড়ে গেছে, গ্লুকোজের মাত্রা রক্তে বেড়ে গেছে, আমি ইনসুলিন নিবো বাস সমাধান হয়ে গেল। না, এটা কিন্তু কোনো সমাধান নয়। এজন্য আমি জানি না ডক্টররা কেন যে বলেন যে ডায়াবেটিকস হলে সে ডায়াবেটিকস আর ভালো হবে না। কেন ডায়াবেটিকস সৃষ্টি কেন হয়েছে? সেটার আমরা যদি অপোজিট কাজটা করি তাহলেই তো ডায়াবেটিকস ভালো হতে পারে। সেটা বর্তমানে বিভিন্ন ডক্টররা এ বিষয়ে গবেষণা করেছেন। মেডিকেল সায়েন্স এরও বিভিন্ন বই পুস্তকে আস্তে, আস্তে চলে আসছে। দেখলাম ডক্টর জাহাঙ্গীর কবির সুন্দরভাবে মানুষকে সে বিষয়টা
উপস্থাপন করছেন, উনার কাছে গিয়ে একেবারে মানুষ ডায়াবেটিকস দীর্ঘ সময় ডায়াবেটিকস, ইনসুলিন গ্রহণ করেছেন, এমন ডায়াবেটিকস এর রোগী সুস্থ হয়ে যাচ্ছেন। সুতরাং আমরা বলতে পারি যে অবশ্যই ডায়াবেটিকস টাইপ 2 ডায়াবেটিক যেটা সেটা লাইফস্টাইল চেঞ্জ করে অবশ্যই আমরা সেটা থেকে সুস্থ থাকতে পারবো। এখন ইনসুলিন রেজিস্ট্যান্ট কেন সৃষ্টি হচ্ছে? আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করেছি। সেই খাবারগুলো চর্বি আকারে আমাদের সেলের ভিতরে জমা হয়েছে। এই অধিক চর্বি সেলের ভিতরে জমা হওয়াতে, গার্বেজ সৃষ্টি হওয়াতে সেলের ভিতরে অতিরিক্ত ফাঁকা জায়গা না থাকাতে সেলের ভিতরে সেখানে ইনসুলিন প্রবেশ করার জন্য বাধা দেয়, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট বলছি। এই ইনসুলিন রেজিস্ট্যান্স একটা প্রধান কারণ হতে পারে টাইপ 2 ডায়াবেটিকস এর। তাছাড়া ভেজাল খাবার তো আছেই, প্রয়োজনের অতিরিক্ত খাবার তো আছেই। শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে বিভিন্ন ধরনের চর্বি জমা এগুলো তো আছেই। সবকিছুর মূল কারণ হচ্ছে যে বেশি খাবার গ্রহণ করা। এজন্য আমরা আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা মেনে চলি, তাহলে আমরা এই ধরনের ডায়াবেটিকস থেকে বাঁচতে পারবো। এখন কথা হচ্ছে যে ডায়াবেটিকস এর তাহলে সুন্নাহ আ ভিত্তিতে পরামর্শ কি হতে পারে? তাহলে আমরা দেখলাম ডায়াবেটিক সৃষ্টি হয়েছে অধিক চর্বি জমা হওয়াতে। আমাদের সেলগুলোর মধ্যে বেশি চর্বি জমা হওয়াতে ডায়াবেটিক সৃষ্টি হয়েছে। তাহলে এই ডায়াবেটিকস থেকে ভালো হতে হলে, এই ডায়াবেটিকস থেকে মুক্ত হতে হলে তাহলে আমাদেরকে এই সেলগুলো যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে খালি করতে হবে। খালি করতে হবে কিভাবে? আমরা বেশি খেয়ে জমা করেছি, এখন না খেয়ে সেগুলোকে বার্ন করতে হবে। পরিশ্রম করে সেগুলোকে বার্ন করতে হবে। আ আমরা রোজা রেখে, বিশেষ করে রোজা ফাস্টিং যেটা, রোজা রেখে আমরা আ সেই সেলগুলোকে ফাঁকা করতে পারি। আপনারা জানেন যে বিজ্ঞানী ওশুনারি, জাপানি বিজ্ঞানী ২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞানী অটোফেজি নামক একটা মেডিকেল সায়েন্স এর একটা টার্ম আবিষ্কার করার জন্য আ উনি গবেষণা করার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এই অটোফেজিটা কি? অটোফেজি হচ্ছে যে আপনার সেল যখন বাহির থেকে খাবার পাবে না, তখন আপনার সেলের মধ্যে যে চর্বি জমা রয়েছে, আপনার সেলে যে রিজার্ভ যে বিভিন্ন চর্বি রয়েছে, বিভিন্ন অ গার্বেজ রয়েছে, ময়লা আবর্জনা টক্সিক যেগুলো আপনার সেলে রয়েছে, যখন বাহির থেকে সেলগুলো খাবার পাবে না, তখন সেগুলোকে রিসাইকেল করার চেষ্টা করবে এবং সেগুলোকে পুনরায় শক্তিতে রূপান্তর করার চেষ্টা করবে। এবং মোটামুটি দীর্ঘ সময় যদি কেউ না খেয়ে থাকে তখন তার শরীরে সেই মেকানিজমটা চালু হতে পারে। এটা চালু হলে কি হবে? আপনার শরীরে ক্যান্সার অর্থাৎ কোষের আধিক্য বেড়ে যাওয়ার কারণে যে ক্যান্সার সৃষ্টি হয়, সেই ক্যান্সার থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। বিশেষ করে ডায়াবেটিকস রোগটা থেকে আমরা অবশ্যই অনেক সুস্থ থাকতে পারি, ভালো হতে পারি। আর ডায়াবেটিকস এর ডক্টর জাহাঙ্গীর কবির দেখলাম এর মেইন চিকিৎসাই হচ্ছে রোজা রাখো, তোমরা না খেয়ে থাকো। এখন সেটা অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ অনুসারে সেই বিষয়টাকে ফলো করবেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, ডায়াবেটিকস যে রোগটা সৃষ্টি হচ্ছে আমরা আ পরিমাণের অধিক খাবার গ্রহণ করাতে, আমাদের বাজে খাবার গ্রহণ করাতে, ফাস্ট ফুড অধিক গ্রহণ করাতে এগুলো সৃষ্টি হচ্ছে। এজন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে যে বলেছেন, পরিমিত খাবার গ্রহণ করো। রোগ হওয়ার আগেই যে তোমরা সুস্থ থাকার বিষয়ে চিন্তা করো, গনিমত মনে করো। এজন্য আমরা যদি আমাদের এই ডায়াবেটিকস যাদের হয়নি, তারা আমরা এখন থেকেই যদি সচেতন হয়ে যাই, আমরা সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখি, আমরা পরিমাণ মতো খাবার খাই, আমাদের শরীরে একটু চর্বি কম হইলো, আমাদের ওজন একটু কম থাকলো, মানে ব্যালেন্সে থাকলো, আমি যেটা বলতেছি আ আ সেটাই তো শুকরিয়া। সেটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় রহমত হতে পারে। এজন্য আমরা আ যারা এখনো অসুস্থ হয়নি, ডায়াবেটিসে আক্রান্ত হয়নি, তাদের জন্য পরামর্শ হলো আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য দেন। আর ডায়াবেটিকস হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে যে রাত্রে ঘুম না হওয়া। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পরেই খাবার গ্রহণ করতেন, এশার আগেই খাবার গ্রহণ করতেন এবং এশার পরে কোন ধরনের গল্প অ করতে পছন্দ করতেন না এবং উনি ঘুমিয়ে যেতেন এবং আগে ঘুম থেকে উঠতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসটাকে অবশ্যই আমাদের বাস্তবিক জীবনে নিয়ে আসতে হবে ডায়াবেটিকস রোগ থেকে বের হওয়ার জন্য। অনেকে আছেন রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত মোবাইল ইউজ করেন, বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ এগুলো ইউজ করেন, ফলে তাদের ঘুমাতে দেরি হয়।
কারণ ঘুমের জন্য যে মেলাটোনিন যে একটা হরমোন নিঃসৃত হয় সেটা বিভিন্ন অ মোবাইল এবং বিভিন্ন ডিভাইস থেকে যে একটা মৃদু রঞ্জন রশ্মি বের হয় সেটার কারণে এই মেলাটোনিন নিঃসৃত হতে সমস্যা হয়। আ এবং আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং আমাদের শরীরের যে একেবারে যে একটা ইনস্টলেশন এর জন্য যেটা রিইনস্টলেশন এর জন্য রিস্টার্ট করার জন্য যে একটা রেস্টের প্রয়োজন রয়েছে, সেটা যদি সমস্যা সৃষ্টি হয়, দীর্ঘ সময় কন্টিনিউ হয়, তখনও আমাদের ডায়াবেটিকস হতে পারে। আর এই ডায়াবেটিকস একদিনে সৃষ্টি হয়নি। এই ডায়াবেটিকসটা সৃষ্টি হয়েছে আমাদের অনেকদিন এই লাইফস্টাইল ফলো করার জন্য, এই বাজে খাবার গ্রহণ করার জন্য, বেশি খাবার অনেকদিন গ্রহণ করার জন্য, আ পরিশ্রম না করার জন্য এগুলো সৃষ্টি হয়েছে। এজন্য আমরা এই ডায়াবেটিকস থেকে সুস্থ থাকার জন্য আমরা যারা এখনো সুস্থ আছি, আমরা সুস্থ থাকার চিন্তা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে আমরা যদি বাস্তব জীবনে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ থেকে আমরা অবশ্যই সুস্থ থাকতে পারবো। আর যারা ডায়াবেটিকসে আক্রান্ত হয়ে গেছি তাদের উচিত হচ্ছে যে একজন ডাক্তারকে ভালো একজন ডাক্তার যে শরীয়তের বিধানও জানে যে যেমন ডক্টর জাহাঙ্গীর কবিরের নাম বললাম, এরকম কোন ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা রোজা রাখুন। আপনারা আপনাদের পরিশ্রম করে আপনাদের শরীরের যে টক্সিক যেগুলো জমা হয়েছে, যেগুলো চর্বি জমা হয়েছে সেগুলোকে বার্ন করার চেষ্টা করুন এবং লাইফস্টাইল চেঞ্জ করে আগে ঘুমিয়ে পড়ে এবং শারীরিক পরিশ্রম করে অ্যা আগের মতো যে নরমাল কন্ডিশন এ ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে এই ডায়াবেটিকস নামক রোগ থেকে হেফাজত করুন এবং এই ডায়াবেটিকস থেকে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখুন, হেফাজত করুন। এই কামনা করে আজকের মতো আ এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।